আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। তুরস্ক এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজব। আরো সহজভাবে বলতে গেলে, গত রাতে সিরিয়ায় তুরস্কের একেবারে সীমান্তের কাছাকাছি একটা সামরিক ঘাঁটিতে ইসরায়েল বারবার হামলা চালায়। সেই হামলা চালানোর পরে প্রথমে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সিরিয়ার সরকার বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন ধরনের প্রক্সি সংগঠনকে সাপোর্ট দেওয়ার কারণে ইসরায়েল এই হামলাটি চালিয়েছে। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয় সিরিয়া ওই ঘাঁটিটি তুরস্ককে ব্যবহারের অনুমতি দিচ্ছে এবং তুরস্ক ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিবে। এই তথ্য পাওয়ার পরে ইসরায়েল ঘাঁটিতে আক্রমণ চালায়, অর্থাৎ পুরোপুরি তুরস্কের বিরুদ্ধে একটা অ্যাকশন। এমনকি ওই ঘাঁটিতে ওই হামলা চালানোর অল্প কিছুক্ষণ আগে তুরস্কের কর্মকর্তারা ছিল বলে বিভিন্ন খবরে বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল থেকে প্রায় 450 কিলোমিটার দূরে আর তুরস্ক থেকে মাত্র 72 কিলোমিটার দূরে সিরিয়ার এই ঘাঁটিতে ইসরায়েলের বিমান উড়ে এসে হামলা চালালো এবং ইসরায়েল ওপেনলি এই হামলার টার্গেট হচ্ছে তুরস্ক বলে ঘোষণা দিল। এরপরে তুরস্ক কি করবে? আরো একটা প্রশ্ন আছে যে ইসরায়েল তার এই 450 কিলোমিটার দূরে উড়ে এসে যে বিমান হামলা চালালো, এটা তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো দেখতে পেরেছিল কিনা। আর এই ঘটনার পর তুরস্ক এখন কি পদক্ষেপ নেবে? দেখেন, হামলা হয়েছে সিরিয়ায়, আলোচনায় কিন্তু এখন সিরিয়া এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে, কি করবে সেটাও না। হামলা করার পরে সিরিয়াকেও টার্গেট করছে না, মানে এটার জন্য সিরিয়াকে দায়ী করছে ঠিকই ইসরায়েল। কিরকম দায়ী করছে? ইসরায়েলের কথা হচ্ছে, আমি হামলা চালিয়েছি কারণ সিরিয়ার সাথে আমার একটা চুক্তি হয়েছিল যে তোমার সাথে তোমার এখন যে স্ট্যাটাস আছে, তুমি এখন যে অবস্থায় আছো, এটা পরিবর্তন যেন না হয়। এটা যদি পরিবর্তন হয় তাহলে ইসরায়েলের জন্য তুমি হুমকি হয়ে দাঁড়াবা। ব্যাপারটা কি, ঘটনাটা কেমন, তাই না? আসেন এটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। যে যেখান থেকে দেখছেন একটু লিখে জানাতে পারেন আপনাদের অবস্থা পরিবর্তন কি। এক দর্শক বলছেন লাইভটা একটু ছোট করবেন। ওকে, লাইভটা ছোট করব। দর্শক বলেছেন তুরস্ক কাগজেবাগ এভাবে হামলা করে ফেরত গেল কি করে। আমরা শুরুতেই একটু ঘটনাটার বিস্তারিত দেখে নিই। ঘটনা কি ঘটেছিল? ঘটনা হয়েছে উত্তর সিরিয়ার আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটিতে মঙ্গলবার রাতে ইসরায়েল হামলা করেছে। হামলার পরে দেখেন, আমি জাস্ট ওই ঘাঁটিটাকে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আরো অনেক কিছু স্পষ্ট হবে মানচিত্রে যদি আমি ঘাঁটিটাকে দেখাই। এটা সিরিয়ার মানচিত্র। উপরের দিকে হচ্ছে তুরস্ক আর একেবারে নিচে বাম দিকে হচ্ছে ইসরায়েল আর আবু আল দুহুর সামরিক ঘাঁটি। আরো যদি স্পষ্ট করে দেখাই, এই মানচিত্রে এই লাল দাগের মধ্যে হচ্ছে আবু আল দুহুর সামরিক ঘাঁটি, এদিকটাতে হচ্ছে তুরস্ক আর অনেক দূরে নিচের দিকে আছে হচ্ছে ইসরায়েল। এখন তুরস্কের পাশে সিরিয়ার ইদলিব শহর, এই ইদলিব শহরের মধ্যেই বা ইদলিব প্রদেশের মধ্যে হচ্ছে আবু আল দুহুর। ইদলিব সম্পর্কে যারা মোটামুটি ধারণা রাখেন বা এর আগে জানেন তারা জানবেন যে ইদলিব হচ্ছে সিরিয়ার মধ্যে একমাত্র প্রদেশ ছিল যেই প্রদেশে এই যে বর্তমানে এখন সিরিয়ায় যারা ক্ষমতায় আছে বিভিন্ন ধরনের সেই সময় আসাদ বিরোধী শক্তিগুলো, আসাদ বিরোধী গোষ্ঠীগুলো তাদেরকে শেষ পর্যন্ত সিরিয়ার আসাদ সরকার, ইরান সরকার এবং সেই সাথে রাশিয়া, এদেরকে সিরিয়ার বিভিন্ন শহর থেকে তাড়াতে তাড়াতে এই ইদলিব পর্যন্ত নিয়ে এসেছিল এবং শেষ পর্যন্ত ইদলিবে এসে তুরস্ক তাদেরকে ঠেকিয়ে দিয়েছিল যে না, ইদলিবে এদেরকে একটা নিরাপত্তা আমব্রেলা দিয়ে রাখতে হবে। সেখানটা নিয়ে অনেক কাহিনী ঘটেছে। তো এই ইদলিব থেকে পরবর্তীতে
এই আহমেদ আল সারা এখন যে সিরিয়ার প্রেসিডেন্ট, তাদের গ্রুপগুলো সিরিয়ার রাষ্ট্রপতি তখন বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করে তারপরে সিরিয়ার দখল নেয়। সেই ইদলিবে আদ-দুহুর বিমান ঘাঁটি। এখন এই আদ-দুহুর বিমান ঘাঁটির আরেকটা দূরত্ব আপনাদেরকে দেখায়। দেখেন, এটা হচ্ছে আদ-দুহুর বিমান ঘাঁটি। এই জায়গাটা আদ-দুহুর বিমান ঘাঁটি তুরস্ক থেকে মোটামুটি 70 কিলোমিটার, এই যে তুরস্কের সীমান্ত থেকে মোটামুটি 70 কিলোমিটার। আর যদি এটাকে আমরা এখান থেকে ইসরায়েলের সীমান্তে যাই, ইসরায়েলের সীমান্তে গেলে আপনি দেখবেন যে এটা ইসরায়েলের সীমান্তে কত, প্রায় 380 কিলোমিটার। তো এরকম দূরত্বে ইসরায়েল এসে হামলা করলো, এরকম একটা দূরত্বে ইসরায়েল এসে হামলা করলো। আর ইসরায়েল হামলা করে কি বলল যে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কেন? কারণ হচ্ছে ওই বিমান ঘাঁটিটা তুরস্ককে দেয়া হচ্ছে। তো তুরস্কের 72 কিলোমিটারের মধ্যে এসে ইসরায়েল হামলা করলো, এতে তুরস্কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না। ইসরায়েল 400 কিলোমিটার দূরে এসে বলছে যে এখানে আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটা নিয়ে এখন তুরস্কের মধ্যে কি চলছে সেটা আসবো একটু পরে। এখন এর আগে গতকালকে আমি আপনাদেরকে লাইভে একটা ছবি দেখিয়েছিলাম, যেই ছবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা নির্বাচনী পোস্টার ছিল। সেই নির্বাচনী পোস্টারে 4টা লোকের ছবি ছিল। একটা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা আল খামেনেই, তারপরে হচ্ছে হিজবুল্লাহর নেতা, আর তুরস্কের রাষ্ট্রপতি, আর নিউ ইয়র্কের মেয়র মামদানি। এই 4 জনকে দেখে ইসরায়েল বলেছিল যে এরা আমাদের সবচাইতে বড় শত্রু, তুমি যদি এই শত্রুদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমাকে আবারও ক্ষমতায় চাও তাহলে আমাকে ভোট দাও। এটা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী ক্যাম্পেইন। তো এই আক্রমণের পর যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই আক্রমণের মূল টার্গেট হচ্ছে তুরস্ক, কারণ সিরিয়া ওই ঘাঁটিটা তুরস্ককে ব্যবহার করতে দিচ্ছে বা দিবে এরকম তথ্য তাদের কাছে আছে, এজন্য আক্রমণটা চালিয়েছে। তখন তুরস্ক এটার বিরুদ্ধে আবার একটা পাল্টা বিবৃতি বা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ইসরায়েল এই আক্রমণটা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনী একটা অ্যাকশন হিসেবে। সে নির্বাচনে এটা দেখাতে চাচ্ছে যে আমার নতুন একটা যুদ্ধ ফ্রন্ট খুলতেছে এবং আমি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, সুতরাং এই মুহূর্তে ইসরায়েলের আমার মতো শক্তিশালী একজন সরকার দরকার, তোমরা আমাকে ভোট দাও। এটা হচ্ছে তুরস্কের 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে তুরস্ক সিরিয়াকে কখনোই কোনোভাবেই ছেড়ে যাবে না এবং সিরিয়ার নিরাপত্তার জন্য যেখানে যা দরকার তুরস্ক সেটা আস্তে আস্তে সময় মতো এই কি বলে কাজগুলো করবে। তৃতীয় হচ্ছে তুরস্ক এটার জবাব সময় এবং সুযোগ মতো দিবে, এরকম একটা বিবৃতি তুরস্কের কাছ থেকে এসেছে গতকালকে। কিন্তু যে জিনিসটি এখানে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রদূত, তুরস্কে নিয়োজিত আমেরিকার রাষ্ট্রদূত টম বারাক এই ঘটনার পরপরই একটা বক্তব্য দিয়েছে এবং এই ঘটনার নিন্দা জানিয়েছে। সে বলেছে যে এটা আসলে মানে সে অনেক কিছু বিস্তারিত এখানে নিয়ে আসছে এই আক্রমণ নিয়ে। সে বলছে এটা ইসরায়েলের অতিরিক্ত বাড়াবাড়ি। ইসরায়েল, সিরিয়া এবং তুরস্কের মধ্যে এবং আমেরিকার মধ্যে, এই 4টা দেশের মধ্যে একটা জরুরি এমার্জেন্সি মেকানিজম তৈরি হয়েছিল এবং সেখানে একটা জরুরি টেলিফোন লাইন স্থাপন করা হয়েছিল। তার কথা অনুযায়ী বলা হয়েছিল যে সেই মেকানিজমকে আগে থেকে জানাতে হবে, অর্থাৎ ইসরায়েল যদি সিরিয়াতে কোনো আক্রমণ আগে থেকে করে অথবা তুরস্কের কাছাকাছি কোনো জায়গায় যদি আক্রমণ করতে আসে তাহলে তুরস্ককে আগে থেকেই বলতে হবে যে আমার এই যে বিমান যাচ্ছে এই বিমানের কিন্তু এই বিমান তুরস্ককে টার্গেট করবে না, এই বিমান অমুক জায়গায় টার্গেট করবে, তুমি কিছু বলবা না, এরকম একটা মেকানিজম। এখন টম বারাকের কথা হচ্ছে যে ইসরায়েল এই মেকানিজমটি চালায় নাই, অর্থাৎ ইসরায়েল আগে থেকে তুরস্ককে বলে নাই। এবং তার কথা অনুযায়ী যে ইসরায়েল যেভাবে 400 কিলোমিটার উড়ে এসে
তুরস্কের 70 কিলোমিটারের মধ্যে এসে আক্রমণ চালিয়েছে, তুরস্ক এই আক্রমণকে প্রতিহত করতে, অর্থাৎ এটা সরাসরি তার সীমান্তে আসা একটা আক্রমণ হিসেবে ধরে নিয়ে 70 কিলোমিটার আকাশে যুদ্ধ বিমানের 70 কিলোমিটার আসা মানে কাছাকাছি আসা মানে আপনি ধরেই নিতে পারেন যে এটা হচ্ছে আপনার সীমান্তে আসতেছে। তার কথা অনুযায়ী যে এটাকে তুরস্কের সীমান্তে বা তুরস্কের উপরে সরাসরি আক্রমণ হিসেবে ধরে নিয়ে তুরস্ক আগে থেকেই এই আক্রমণ প্রতিহত করার জন্য যে কোনো অ্যাকশন নিতে পারত, কিন্তু তুরস্ক এই ঘটনাটাকে আরো বড় না করার জন্য সেটা নেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে, এত দূর থেকে বিমান উড়ে এলো, তুরস্ক এটাকে ধরতে পেরেছিল কিনা? বিভিন্ন খবরে এবং বিভিন্ন তথ্যে এটা বলা হচ্ছে যে তুরস্কের সিরিয়ার মধ্যে এবং তুরস্কের সীমান্তে এমন কিছু রাডার সিস্টেম বসানো আছে যেটা জর্ডান সীমান্ত পর্যন্ত, শুধু জর্ডান সীমান্ত পর্যন্তই না, জর্ডানের সীমান্ত থেকে অর্থাৎ ইসরায়েলের সীমান্ত থেকে উড়ে আসা যে কোনো যুদ্ধ বিমানকে উড্ডয়নের 2 মিনিটের মধ্য থেকেই 2 মিনিট পর থেকেই হচ্ছে তাকে ট্র্যাক করতে পারে। তার মানে হচ্ছে যে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম অথবা তুরস্কের রাডার সিস্টেম এই বিমানকে ট্র্যাক করেছে, কিন্তু তুরস্ক এই বিমানের উপরে হামলা চালায়নি। কেন চালায়নি? এর কারণ হচ্ছে তুরস্ক মনে করছে এখানে সিরিয়ার নির্বাচন, ইসরায়েলের নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ঘটনাটি নিয়ে বড় ধরনের একটা সংঘাত চায়, নির্বাচনের আগে সংঘাত দিয়ে সে নির্বাচনে জিততে চায়। এটা হচ্ছে তুরস্কের বর্তমান যে বক্তব্য সেটা থেকে বোঝা যাচ্ছে। এখন এর মধ্যে আবার যে ঘটনা ঘটেছে, বড় একটা ঘটনা ঘটেছে এর মধ্যে, সেই ঘটনাটার একটা হচ্ছে সিরিয়ার রাষ্ট্রপতি আজকে পাকিস্তানে গিয়েছে। সিরিয়ার রাষ্ট্রপতি পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানের সাথে হয়তো সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানের সাথে হয়তোবা একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো একটা, পাকিস্তানের সাথে একটা চুক্তি হতে পারে, কারণ পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এই 3টা দেশ যে একটা সামরিক চুক্তি করেছে, এই সামরিক চুক্তি নিয়ে 2টো দেশ সবচাইতে বেশি অস্বস্তিতে আছে, তার মধ্যে একটা হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে ইরান। যদিও আমেরিকার রাষ্ট্রপতি এই সামরিক চুক্তিকে উচ্ছ্বাস ভরে প্রশংসা করেছেন, তিনি বলেছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার কারণে আমেরিকা অনেক খুশি হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু সেই সামরিক জোট নিয়ে এই দেশগুলোর একটা ঝামেলা আছে। এখন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী, তুরস্কের তুরস্কের সেনাপ্রধান এই ঘটনার পরে আজকে কিছুক্ষণ আগে মাত্র 1 ঘন্টার মধ্যে তিনি কয়েকটা দেশের সেনাপ্রধানদের সাথে ফোন আলাপ করেছেন। এখন বলতে পারেন যে কয়েকটা দেশের সেনাপ্রধানদের সাথে ফোন আলাপ কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তিনি প্রথমে ফোন আলাপ করেছেন জর্ডানের সেনাপ্রধানের সাথে প্রথম, তারপরে ফোন আলাপ করেছেন কাতারের সেনাপ্রধানের সাথে, তারপরে ফোন আলাপ করেছেন আমেরিকার সেনাপ্রধানের সাথে, তারপরে ফোন আলাপ করেছেন সৌদি আরবের সেনাপ্রধানের সাথে, হয়তোবা পাকিস্তানের সেনাপ্রধানের সাথেও ফোন আলাপ হতে পারে। যে কারণে অনেকেই মনে করছেন যে এটা একটা দেশের শুধু পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোন আলাপ না, অর্থাৎ কূটনৈতিক সমাধানের জন্য শুধুমাত্র এই ফোন আলাপ না, যেহেতু সেনাপ্রধান 4টা দেশের সেনাপ্রধানকে ফোন করেছেন, সুতরাং অনেকেই ধারণা করছেন যে তুরস্ক হয়তোবা এই বিষয়টি নিয়ে একটা সামরিক প্রস্তুতি নিতে যাচ্ছে, যেই সামরিক প্রস্তুতির ব্যাপারে আগে থেকেই হয়তো সতর্ক করে দিচ্ছে এই সমস্ত দেশকে। এখন বলতে পারেন যে আমেরিকাকে সতর্ক করে দেয়া অথবা এই সমস্ত দেশকে সতর্ক করে দেয়া মানে হচ্ছে তো ইসরায়েলকে সতর্ক করে দেয়। যুদ্ধের ক্ষেত্রে এই ধরনের আক্রমণ বা পাল্টা আক্রমণের ক্ষেত্রে আসলে সতর্ক করে দেয়া আর সতর্ক করে না দেওয়ার মধ্যে খুব বড় ধরনের নাই, পার্থক্য নেই। কিরকম নাই? গতকালকে বা তার আগের দিন যে আক্রমণটি সিরিয়ায় হয়েছে, সতর্ক করে নাই, কিন্তু সতর্ক করার আগেই তুরস্ক জেনেছে। এখন F-35 যুদ্ধ বিমান তুরস্কের সীমান্তের কাছাকাছি এসে আক্রমণ করেছে। এই আক্রমণটা 4টা বিষয়কে সামনে নিয়ে আসে। 1, সিরিয়াকে তুরস্ক কতটা সমর্থন দিবে। এখনো পর্যন্ত এই যে সিরিয়ার বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারপরে প্রায় 2 বছরের মতো হলো, এই 2 বছরে
সিরিয়ার মধ্যে ইসরায়েল কমপক্ষে 1200 বার সিরিয়ার মধ্যে ঢুকেছে এবং হামলা করেছে। এখন সিরিয়াকে যদি তুরস্কের সেই ধরনের সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই হামলাকে হয়তো কূটনৈতিক এবং সামরিক চাপ দিয়ে বন্ধ রাখতে হবে, অথবা শেষ পর্যন্ত যে না সামরিক চাপে আর হচ্ছে না, তাহলে তার পাল্টা আক্রমণ করতে হবে। অর্থাৎ সিরিয়ার উপরে ইসরায়েলের দুই একটা বিমান তার ভূপাতিত করতে হবে। এটা হচ্ছে একেবারে সহজ হিসাব। যদি ইসরায়েলকে সিরিয়ায় থামাতে হয়, তাহলে সিরিয়ার উপরে ইসরায়েলের দু একটা বিমান ভূপাতিত করতে হবে। এখন ইসরায়েলের দু চারটা বিমান ভূপাতিত করার ক্যাপাসিটি তুরস্কের আছে কিনা? আছে, কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে আমেরিকা বিষয়টাকে কিভাবে দেখবে। এখন আমেরিকা নিয়েও কিন্তু ইসরায়েলে একটা বড় ধরনের সমস্যা আছে। ইসরায়েলের যে বিদেশে থাকা প্রবাসী ইসরায়েলিদের নিয়ে যে মন্ত্রণালয়, ডায়াসপোরা মন্ত্রী, সেই মন্ত্রী আজকে বলেছেন যে আমেরিকায় ব্যাপক পরিমাণে হচ্ছে মানুষ ইসলামের দিকে যাচ্ছে। শুধুমাত্র তাই না, সাধারণ মানুষ ইসলামের দিকে গেলে আমাদের কোনো মাথা ব্যথা নাই তাদের কথা অনুযায়ী, কিন্তু রাজনীতিবিদরা ব্যাপক পরিমাণে হচ্ছে প্রো ইসলামিস্ট হয়ে যাচ্ছে এবং তারা আমেরিকার রাজনীতিতে সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে আসছে। একজন হচ্ছেন নিউ ইয়র্কের মেয়র, এবং এই নিউ ইয়র্কের মেয়রের দেখা দেখে আরো অনেকে। তাদের কথা হচ্ছে আমেরিকায় এখন শত শত মামদানি তৈরি হচ্ছে, শত শত মামদানিরা ক্ষমতায় আসছে, যারা আমেরিকার সরকারকে, আমেরিকার বর্তমান প্রশাসনকে এমনকি প্রভাবিত করছে। এটা হচ্ছে তাদের কথা। এবং এ কারণে দেখা যায় যে আমেরিকাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং তার সাথে থাকা কয়েকজন রাজনীতিবিদ বর্তমান প্রশাসনের মধ্যে, এরা কিন্তু এই যে কট্টর ইসরায়েলপন্থী মনোভাব থেকে কিছুটা সরে যাচ্ছে। তারপরও আমেরিকা বলছে যে আমাকেও ইসরায়েল আগে জানায় নাই, এরকম একটা আক্রমণ করে নাই। ওকে, তোমাকে জানায় না, আক্রমণ করে নাই, তুমি পরে জানছো, তারপরে কি করছো? তারপরে আমেরিকা যেটা করছে সেটা হচ্ছে আমেরিকা সিরিয়াকে হুঁশিয়ারি করে দিয়েছে যে এইখানে উত্তেজনা বাড়ানো যাবে না। এটা কিন্তু সবসময় এই কাজই করে, যে হচ্ছে তার পক্ষের যে সে বলে আমাকে আসলে আগে থেকে জানায় নাই, আমি এই হামলার খবর জানতাম না, যদি জানতাম তাহলে আমি তাকে বন্ধ করতাম, আমি তাকে ঠেকিয়ে দিতাম, তোমাকে তো আমি একটু খারাপ ভালোবাসি না। ধরেন এক পাশে সিরিয়া, এক পাশে হচ্ছে এই ইসরায়েল। আমেরিকা সিরিয়াকে বলতেছে আমি তো আসলে জানতাম না, তোমাকে তো আমি সাপোর্ট দিই, ভালোবাসি, কিন্তু আমি তো জানতাম না যে সে আক্রমণটা করবে। তো ঠিক আছে, যেহেতু সে আক্রমণ করেই ফেলেছে, এটাকে তুমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করো না, উত্তেজনা বাড়িও না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার এখানে। এখন এই আক্রমণ বললাম যেটা হচ্ছে যে চারটা বিষয়কে এখানে সামনে নিয়ে আসে। এক, সিরিয়ায় তুরস্ক কোন পদক্ষেপ নিবে, অর্থাৎ নিজেকে কোন জায়গায় বসাবে। সিরিয়ার সবচাইতে বড় বিশ্বস্ত সামরিক বন্ধু, সিরিয়ার সবচাইতে বড় সামরিক সাপোর্ট, এবং সেই সামরিক সাপোর্টের অংশ হিসেবে ইসরায়েলকে সেখানে ঠেকিয়ে দেয়া, নাকি যে না ঠিক আছে ইসরায়েল যেভাবে বলছে যে সিরিয়ার 3/2 অংশ হচ্ছে তার অভয়ারণ্য, আর 3/1 অংশ উত্তর দিকের অংশটা হচ্ছে আমার অভয়ারণ্য, এভাবে থাকবে কিনা, বড় প্রশ্ন। আবার তুরস্ক এবং সিরিয়ার পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে সিরিয়ার মধ্যে যেই সমস্ত সামরিক স্থাপনা আছে, হতে পারে সেটা বড় ধরনের সামরিক ঘাঁটি, হতে পারে সেটা বিভিন্ন ধরনের সামরিক পোস্ট, হতে পারে সেটা বিভিন্ন ধরনের টহল পোস্ট, এই সবগুলোকে নবায়ন করতে, সংস্কার করতে, নতুন করে ব্যবহার উপযোগী করতে তুরস্ক কাজ করছে। এটা তুরস্ক এবং সিরিয়া স্পষ্ট করে বলেছে যে তুরস্কের সেনাবাহিনীকে খুব দ্রুত আধুনিকায়ন করার জন্য, বা খুব দ্রুত হচ্ছে সে মানে তার স্বশক্তিতে ফিরে আসার জন্য, সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য তুরস্ক কাজ করছে। সেখানে তুরস্কের সেনাবাহিনীর উপদেষ্টারা বলুন, পরামর্শক বলুন, সেনা কর্মকর্তারা বলুন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বেসামরিক ঠিকাদার কোম্পানি বলুন, তারা কাজ করছে। যেমন যেই বিমানবন্দরটাতে হামলা হয়েছে, এই বিমানবন্দরের ক্ষেত্রেও বলা হচ্ছে, সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, এই বিমানবন্দরের রানওয়েগুলোকে ঠিক করার জন্য তুরস্কের একটা ঠিকাদার কোম্পানি কাজ করেছে, এবং সেই ঠিকাদার কোম্পানিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এই রানওয়ে দেখতে 2 দিন আগে সিরিয়ায় গিয়েছিল, ওই রানওয়ে ভ্রমণ করেছিল 2 দিন আগে। তো এখন প্রশ্ন হচ্ছে
যে এই ধরনের রানওয়ে, সামরিক রানওয়ে বা সামরিক ঘাঁটি যেগুলো নেয়া হয় এক দেশ আরেক দেশের, এই দায়িত্বগুলো যখন নেয়, এটা কি শুধুমাত্র ঠিকাদার কোম্পানি করে নাকি এর সাথে সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলো সম্পৃক্ত থাকে? অবশ্যই থাকে। সুতরাং সিরিয়ার ইসরায়েল যে বলছে যে ওখানে তুরস্কের সামরিক কর্মকর্তারা গিয়েছিল, ব্যাপারটা একেবারে পুরোপুরি মিথ্যা নাও হতে পারে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বড় সামনে আসে সেটা হচ্ছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের মধ্যে যে একটা সামরিক চুক্তি হয়েছে, সেই সামরিক চুক্তিটাকে ধাক্কা দিচ্ছে বা সেই সামরিক চুক্তিটাকে বুড়ো আঙ্গুল দেখাতে চাইছে ইসরায়েল। ইসরায়েল কিন্তু বহুদিন ধরে বলে আসছে যে ইরানের নেতৃত্বে যে একটা শিয়া অক্ষ ইসরায়েল যাকে শত্রু হিসাবে মনে করে, তার বিপরীতে এখন আরো একটা শত্রু ইসরায়েলের জন্য প্রস্তুত হচ্ছে, সেটা হচ্ছে সুন্নি অক্ষ। তার কথা অনুযায়ী সুন্নি অক্ষে কে কে আছে? তুরস্ক, পাকিস্তান, কাতার। সৌদি আরবের কথা কিন্তু এখনো পর্যন্ত তারা উত্থাপন করছে না, কিন্তু তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব অলরেডি একটা সামরিক কি বলে চুক্তি হয়েছে, সামরিক একটা জোট করেছে। এই জোটে হয়তো আরো 2-3টা দেশ আসতে পারে। তুরস্ক খুব চেষ্টা করছে আরো 2-3টা দেশকে নিয়ে আসার, কারণ হচ্ছে সৌদি আরব এই সমস্ত ক্ষেত্রে ধীরে আগাবে, খুব ধীরে আগাবে, কুমিরের মতো, কি বলে কচ্ছপের মতো আগাবে। কিন্তু তুরস্ক চাইছে আরো একটু দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো দেশ, যেমন এক্ষেত্রে পাকিস্তান খুব দ্রুত আগাতে চাইবে, মিশর যদি যুক্ত হয় খুব দ্রুত আগাতে চাইবে, কাতার যদি যুক্ত হয় খুব দ্রুত আগাতে চাইবে। আর ইসরায়েল এই জোটটাকে বুড়ো আঙ্গুল দেখাতে চাইছে যে তুমি যে জোটমোট করেছো, এই জোটফোট আমার কোনো এগুলো আমার কাছে কোনো ভ্যালু নাই। দেখো আমি তোমার সীমান্তের 72 কিলোমিটারের ভিতরে গিয়ে ইচ্ছা মতো গিয়ে হচ্ছে হামলা চালাতে পারে। 8বার হামলা চালিয়েছে, 8বার বিমান হামলা চালিয়েছে সে ওখানে, সে সেটা দেখাতে চাইছে। গেল এটা। এরপরে আরেকটা হচ্ছে আমেরিকার জন্য পরীক্ষা। আমেরিকা এই জায়গায় কিভাবে এটাকে সমাধান করবে? সে কি আরো বেশি সিরিয়া এবং তুরস্ককে হচ্ছে হাত পা বেঁধে ইসরায়েলের সামনে মাথা নিচু করে ধরবে যে পিঠের উপরে তুমি এসে আরো দূর পারো কিলাও, এরকম করবে? এবং সেটা কি এই দুটো দেশ শেষ পর্যন্ত মেনে নিবে? কারণ এখানের একটা ইতিহাস আছে, যদিও আমি একেবারে শুরু থেকে বলে আসছি যে সিরিয়ার বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের ক্ষমতায় আসার ক্ষেত্রে আমেরিকা, সিআইএ এদের ব্যাপক পরিমাণে সাপোর্ট আছে, তুরস্কের গোয়েন্দা সংস্থার সাপোর্ট আছে, এগুলো নিয়েই তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে যতগুলো কাজ করেছে আন্তর্জাতিকভাবে, গত 2 বছরে তারা যেভাবে নিজের দেশের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা নিয়ে আসছে, সেটার পেছনে অনেক গোয়েন্দা সংস্থা এবং অনেক দেশের কাজ আছে, সেটা ঠিকই আছে। কিন্তু এখানে খুব দ্রুত হচ্ছে এই যে কি বলে এটাকে, দল বদলানোর একটা ব্যাপার আছে, যে আপনি কোন একটা দেশকে সাপোর্ট দিচ্ছেন, ক্ষমতা শক্তিশালী হওয়ার পরে সে হয়তো আপনার সাপোর্ট থেকে সরে যেতে পারে। এটা আমেরিকার জন্য হতে পারে যে সিরিয়ার এই সরকার একটা নির্দিষ্ট সময় পরে আমেরিকার সাপোর্ট থেকে বেরিয়ে এসে যে ঠিক আছে আমি এখন দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, এটাও হতে পারে। আবার ভিন্ন রকম হতে পারে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে এই অঞ্চলে যদি বড় ধরনের একটা যুদ্ধ হয় সিরিয়াতে, তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে, যেটাকে বলা হয় হচ্ছে প্রক্সি যুদ্ধ, যে সিরিয়াকে তুরস্ক কিছু এয়ার ডিফেন্স সিস্টেম দিল, তুরস্কের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সিরিয়ার আকাশ থেকে সেগুলোকে নিক্ষেপ করা হলো, তুরস্কের কিছু ড্রোন সিরিয়ার আকাশে উঠলো। একটা সময় পরে এটা দেখা যেতে পারে, এটা না দেখার কোনো অবস্থা নাই। যখন সিরিয়ার সাথে তুরস্কের এরকম ভালো সম্পর্ক ছিল না, তখনও তো সিরিয়ার মধ্যে তুরস্কের ড্রোন উড়েছে। এই সিরিয়াতে তুরস্ক সবচেয়ে বেশি সৈন্য হারিয়েছে তুরস্কের বাইরে গত 50 বছর যদি ধরা হয়, জাস্ট এই ইয়া যুদ্ধের পর, কি বলে এটাকে, সাইপ্রাস যুদ্ধের পর তুরস্ক সবচাইতে বেশি তার সৈন্য হারিয়েছে, তার সৈন্য সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে সিরিয়ায়। তুরস্ক সবচাইতে বেশি বিমান উড়িয়েছে সিরিয়ায়, তুরস্ক সবচাইতে বেশি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে সিরিয়ায়, তুরস্ক সবচাইতে বেশি এই ড্রোন হামলা চালিয়েছে সিরিয়ায়। সিরিয়া থেকে সবচাইতে বেশি আক্রমণ হয়েছিল তুরস্কে। তো এই যে সিরিয়ার যে কি বলে মাটি, সিরিয়ার যে আকাশ, সিরিয়ার যে ভৌগোলিক পরিচিতি, এটা তুরস্কের কাছে খুব পরিচিত, যে কারণে সিরিয়াকে তুরস্ক ছাড়বে না। এটার কোনো মানেই হয় না। যেই সিরিয়ায় তুরস্ক তার রক্ত দিয়ে তারপরে হচ্ছে সেখানে সে একটা সফলতা এসেছে, আপনাদের জানবেন হয়তো 1.5 মিলিয়ন মানুষ সিরিয়াতে হত্যা করা হয়েছে। 1.5 মিলিয়ন।
15 লাখ মানুষ সিরিয়ায় হত্যা করা হয়েছিল। সারা বিশ্বের কেউ তাকায় নাই, কেউ চোখ তুলে তাকায় নাই সেই সময়। তুরস্ক সেই সময় নিজের সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে তারপরে তাদের পক্ষে দাঁড়িয়েছে, এটা তো বাস্তব। এবং সেখানে তার সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, তার সৈন্যরা মারা গিয়েছে। কে মেরেছে? ইরান, রাশিয়া,